নবান্ন না কাঁপলে এই স্টেটমেন্টগুলো তো নবান্নের থেকে আসে না। যে এই ভোটের কিন্তু ফলাফল নবান্নের 14 তলা, ক্যামার স্ট্রিট, কালীঘাট, হরিশ চ্যাটার্জি রোড, হরিশ মুখার্জি রোড যে পায়ের তলার মাটি নড়িয়ে দিয়েছে। এসআইআর হোক, এসআইআর না করতে পারলে ভোটটাই হবে না, রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যাবে, প্রশাসনিক সংকট, সাংবিধানিক সংকট দাঁড়াবে। যে এক নয় বিহারের সাথে পশ্চিমবঙ্গে যারা এই কথাটা বলছে তারা আবার বকলমে তড়িহড়ি স্টেটমেন্ট দিয়ে স্বীকারও মেনেও নিচ্ছে নাও বিহার, নেক্সট ওয়েস্ট বেঙ্গল। এই কিছু দেওয়াটায় ডিরেক্ট মহিলাদের 10,000 টাকা করে যে বেনিফিটেড পার্ট, এবং সেই পার্টটা যে সরাসরি মহিলারা উপকৃত হয়েছে, এবং মহাগঠবন্ধনের মুখ তেজস্বীও এই প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি এবং কার্যকারিতা দুটোর মধ্যে তো একটা ফারাক থাকে। এই ফারাকে কিন্তু তারা শাসক দলের প্রতি বিশ্বাসটা রেখেছে। যে মুসলিম ভোট সম্পর্কে বলাই হয় মুসলিমরা নাকি বিজেপিকে ভোট দেয় না, এটা চরম সাফল্য দেখা যাচ্ছে। লাস্ট 1.5 দশকে মমতা ব্যানার্জি এদের জন্য কি করেছে তার পরিসংখ্যান দেখাতে পারবে না। যেটা করেছে সম্প্রদায়টাকে কলুষিত করে রেখেছে, এদের কোনো ভালো শিক্ষিত মুখকে নেতা করেনি। চাকরি চুরি, গরু চুরির থেকে শুরু করে 43টা ক্যাবিনেটের দপ্তরে দুর্নীতি পরতে পরতে সেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে প্রতিদিনই আমরা কোথাও না কোথাও দেখতে পাই। এটার থেকে কিন্তু মানুষও চিড়ে চ্যাপটা, মানুষ একটা বিকল্প চাইছে। যার লাঠি তার তন্ত্র, তার নাম গণতন্ত্র, এটা কায়েম করে, এটা তো কেউ অস্বীকার করবে না। বিজেপির অভাবনীয় ফল সহ এনডিএর অভাবনীয় ফল, এর পিছনে কি মূলত কারণ দেখছেন? এসআইআর? দেখো, এসআইআর একটা ফ্যাক্টর। ভোট চলাকালীন এবং ভোটের পরে আমাদের যা তোমাদের চ্যানেলে এবং বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন সংস্থা যে সার্ভেগুলো দেখিয়েছিল, হয়তো এত অভাবনীয় সুপার সাইক্লোন দেখায়নি, কিন্তু দেখিয়েছিল ভোটে এনডিএ নীতিশ লেড, জেডিইউ লেড এনডিএর একটা ব্যাপক সাফল্য দেখাচ্ছিল। এটা তো একটা অস্বাভাবিক রেজাল্ট হয়েছে, এটা হয়। এটার জন্য শুধুমাত্র এসআইআর ফ্যাক্টর, এটা আমি অন্তত মনে করি না। পুরো ডেটা আসলে আরো বেটার বলতে পারবো, কিন্তু এসআইআর একটা ফ্যাক্টর। কেন আমি তোমায় বলছি, 243টা সিটে পার সিট পিছু 23,000 ভোট কাটা গেছে। 57 লক্ষ বা 67 লক্ষ এরকম গেছে, সামথিং 65 লক্ষ এরকম ভোটারের কাটা গেছে। তার মধ্যে মৃত ভোটার আছে অ্যান্ড আনট্রেসেবল ভোটার আছে। এই সার্বিক অঙ্কে 23,000 করে পার বিধানসভায় ভোট কাটা গেছে। এবং 2020 সালে যদি তোমরা একটু ব্যাক করে ভোটার লিস্টটা দেখো, ভোটের ফলটা, সে বছর 40 আসনে ভোটের জয় পরাজয়ের ব্যবধান ছিল 3,000-এর কম। অর্থাৎ সেবার এনডিএ জোটের সাথে বিরোধীদের মহাগঠবন্ধন যেটা আজকে দ্বিতীয় 11 আসনে ভোটের জয় পরাজয়ের ব্যবধান ছিল 1,000-এর নিচে, এবং 5,000 ভোটে জয় পরাজয় ঠিক হয়েছিল 50-এর বেশি আসন। অর্থাৎ তুমি হিসাব করো, একটা বড় অংশের ভোটের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল ওই সময়টায়। তাহলে আজকের ডেটে এসআইআর এ যদি ভোটটা কাটা গিয়ে থাকে, তার মধ্যে মৃত ভোটারও আছে, তাহলে এটা একটা 2-3,000 5,000-এর গল্প নয়, 23,000 পার বুথে। এটা হবে না যে আমি বলতে পারছি না, এভাবে হলপ করে বলা যাবে না যে এটা হয়নি, প্রথম। দ্বিতীয়, এই সুপার সাইক্লোন তো শুধুমাত্র ভোট কাটাকাটির অঙ্কে দেখলেও হবে না। ভোট কাটাকাটির অঙ্কে আমরা তো এটাও আপাতত দেখছি যে নন প্লেইং ক্যাপ্টেন প্রশান্ত কিশোর, যাকে সোশ্যাল মিডিয়ায় আমরা এখন রসিকতা করে বলছি প্রশান্ত আর এখনো কিশোরই রয়ে গেল। এই প্রশান্ত কিশোরের ভোট কাটাকাটি কতটা ফ্যাক্টর, যাদব মুসলিম ভোট, কুর্মি ভোট, মানে যেটা ওবিসি বা ইবিসি, যেটা তো একটা প্রায় 50%-এর উপরে ভোট এই পার্টটা, ঠিক আছে। কুর্মি আছে, যাদব আছে, কৌরিস আছে, 12% মুসলিম আছে। এই যে একটা ভোট, যেটাকে আমরা বলতে পারি সোশ্যাল অ্যারিথমেটিক্সের অঙ্কে, সেটা কতটা কাজ করেছে, চিরাগ কতটা ভোট কাটাকাটির করেছে, সেগুলো একটা অ্যাসপেক্ট। এটা একটা ইন্ডিকেশন বা একটা প্রভাবিত ইন্ডেক্স বা ভেরিয়েবলস হবেই, এটা একটা কোর প্রশ্ন। যেটা প্রাইম বড় ফ্যাক্টর, দেখো এত বড় মাপের ভোটের রেজাল্ট কোনোদিনও ভোট কাটাকাটি বা কোনো একটা এসআইআর এর মতন ইস্যুতে বলা যায় না। একটা স্বতঃস্ফূর্ত মানুষের, তার মধ্যে এত কিছুর পরেও মানে 20 বছরের শাসক দল, তার উপরে বিশ্বাস রাখারও তো একটা প্রতিফলন। আমি যেটা বলতে চাই, এই যে ফ্যাক্টরগুলো আগে বললে তুমি, ভোট কাটাকাটি করেছে, অর্থাৎ সরকারকে চাইনি, তাও ভোট কাটাকাটির অঙ্কে সরকার এসে গেছে পাটিগণিতে। এটা এই অঙ্কে ব্যাখ্যা দেওয়া যায় না। এটা ব্যাখ্যা দিতে হয় যে সার্বিকভাবে মানুষের স্বতঃস্ফূর্ত একটা বড় অংশ
শাসক 20 বছরের শাসকটার প্রতি বিশ্বাস, অর্থাৎ অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরের চাইতো প্রো কামবেন্সি ফ্যাক্টরটা, অর্থাৎ শাসক অনুকূলে ভোটটা হয়েছে। কেন? তুমি দেখো নীতিশের আগের পারফরমেন্সটা, আগের সরকারে 74টা বিজেপি, তার অর্ধেকের কাছাকাছি 43টা জেডিইউ, তারপরেও জেডিইউর উপরে ভরসা রেখে হাফ সংখ্যার পরেও নীতিশকে তারা কিন্তু গভর্নমেন্টের মুখ করেছিল। আজকে লাস্ট নির্বাচনের রেজাল্ট আমি যা দেখে আসলাম চ্যানেলে, যে হাড্ডাহাড্ডি বিজেপির সাথে চলছে সিটের আসনে, হয়তো সমান সমান বা 1-2টা এদিক সেদিক হবে। মুদ্রা কথা যে জেডিইউ কিন্তু চাচা কিন্তু ভাতিজাকে মাত দিয়ে আবার মুখ হয়ে উঠেছে, ভেলকি দেখিয়ে দিয়েছে। কেন? 17 থেকে শুরু করো, সাইকেল দিয়ে শুরু করলো চাচাজি সোশ্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংটায়, মহিলারা ডিরেক্ট বেনিফিট হলো। মদ বাতিল করে সমাজ ব্যবস্থায় যে মহিলাদের নিষ্পেষণ, মদ তো পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে মহিলাদেরকে সাফার করায় বাড়িতে, এটাতে আটকালেন তিনি। মহিলারা উজাড় করে আনন্দে আমরা দেখেছি রাস্তায় নেমে তারা করেছে। তৃতীয়, যে এই যে ডোল পলিটিক্স বলে যে রসিকতা করা হয়, অর্থাৎ যে অনুদান ভিত্তিক রাজনীতি, যে কেনজিয়ান মডেল অফ ইকোনমি, কিছু দেওয়া, এই কিছু দেওয়াটায় ডিরেক্ট মহিলাদের 10,000 টাকা করে যে বেনিফিটেড পার্ট, এবং সেই পার্টটা যে সরাসরি মহিলারা উপকৃত হয়েছে, এবং মহাগঠবন্ধনের মুখ তেজস্বীও এই প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি এবং কার্যকারিতা দুটোর মধ্যে তো একটা ফারাক থাকে। এই ফারাকে কিন্তু তারা শাসক দলের প্রতি বিশ্বাসটা রেখেছে। মহিলা ভোটে একটা বড় অংশের সুইংয়ের আমরা আভাস পাচ্ছি। ফোর্থ, বিহারে 18 থেকে 37 বছর 38 বছর বয়সী ভোটার, ইয়াং ভোটারের সংখ্যাটা অলমোস্ট 66 to 67, জাতীয় গড়ের চাইতেও বেশি। ভারত তো এখন ইয়াং ল্যান্ড। এই ভোটারদের মধ্যে বিরোধীরা প্রচার করছিল বিভিন্ন ইস্যুতে, এখানে কাজ হয় না। আমি মানছি কাজ হয় না, এখানে বেকার সমস্যা আছে, এমনকি বেকার সমস্যা 2017-তে 65%, যেটা সর্বকালীন রেকর্ড। এবং শুধু তাই নয়, বড় ধরনের এমপ্লয়মেন্ট জেনারেটই হয়নি। এখনো পর্যন্ত যা হিসাব বলছে 54% ওয়ার্ক ফোর্সটা এঙ্গেজ আছে এগ্রিকালচারে, কম্পেয়ার টু 46%, যেটা ভারতবর্ষের গড়। ভারতবর্ষে যেখানে 44% মানুষ এগ্রিকালচারে ইনভে, এখানে কিন্তু জবলেস, মানে বড় ধরনের সেক্টরে যেহেতু বিহারে জবের অপরচুনিটি 20 বছরে নীতিশ বা বিজেপি করাতে পারেনি, ফলে ওখানে এখনো জাতীয় গড়ের চাইতে বেশি মাত্রায় মানুষ কিন্তু এই কৃষিকাজের উপরে নির্ভর। একটা বড় অংশের মানুষ বাইরে বেরিয়ে গেছে, যেটা পরিযায়ী আউট। তারপরেও যুব সমাজে নীতিশের যে সেই জনমোহিনী 4 লাখ টাকা করে আমরা দিচ্ছি, কাজের ইয়েটা অ্যাকাউন্টে যাবে যাচ্ছে, এটা কিন্তু একটা প্রায় নিয়ে হয়েছে। ফিফথ, নীতিশ একটা স্থায়ী সরকারের মুখ, এই বার্তাটা দেওয়া, এবং প্রিভিয়াসে যে আরজেডি লেড গভর্নমেন্ট লালু প্রসাদের, যে লালু প্রসাদ মুখে বলতেন আমি পিছড়ে বর্গের প্রতিনিধি, মানে আমরা ছাত্র জীবনে দেখেছি লালু একটা জামার উপরে একটা নোংরা গেঞ্জি পরতেন, স্যান্ডো গেঞ্জি, অদ্ভুত একটা প্যাটার্ন নিয়ে চলতেন। প্রশ্ন করা হলে বলতেন আমি বিহারের 15% উচ্চবর্ণীয়, অর্থাৎ রাজপুত, ভূমিহার, কায়স্থদের, ব্রাহ্মণদের নিচে রেখে আমার সরকারের পলিসি হচ্ছে এই যাদব, কুর্মি, কৌরিজদেরকে তুলছি, 50%-এর উপরে যারা মুসলিমকে তুলছি, যেটা সার্বিকভাবে 65% to 70%। এই পলিসিটা তিনি মুখে বললেও বিহারে জনকল্যাণমূলক সরকার তিনি দিতে পারেননি, এবং জঙ্গল রাজত্ব এবং বিহার যে ক্রিমিনালদের আখড়া, চরম অপশাসন, অরাজকতা, গুন্ডা রাজত্বের আরেকটা নাম ডিকশনারিতে, এটা একদম প্রতীকী হিসাবে উঠে এসেছিল। সেখান থেকে 20 বছরে একটা টাফ চ্যালেঞ্জ নিয়ে আজকে বিহার এমন একটা জায়গায় নীতিশ আনতে পেরেছে, যেখানে বিহারে 243টা সিট, অলমোস্ট পশ্চিমবঙ্গের সমতুল্য, সেখানে কিন্তু 2 দফায় ভোটটা হয়েছে। তুমি সাংবাদিক, তোমার কাছে খবর আছে কিনা একটা আচরেরও খবর নেই, কেউ কাউকে মারা তো দূরস্থ, চটথাপ্পড়ও পড়েনি কারণ। এই সুশাসনটা বিহারে কার্যকর করাতে কিন্তু আজকে যুব সমাজ যারা ওই লালুর রাজত্বটা দেখেনি, শুনেছে, তারা কিন্তু আশ্বস্ত হয়েছে। আরেকটা যে বড় ফ্যাক্টর দেখো, এই যে মহাগঠবন্ধন, তাদের পরিসংখ্যানটা দেখো, বিশেষ করে আরজেডি বা অন্যান্য যে জোট সঙ্গী কংগ্রেস,
এরা যে প্রার্থী নির্বাচন করেছে, যেখানে বিহারের নির্বাচনে 24% প্রার্থী হয়েছে, কোনো না কোনো সূত্রে পারিবারিক সম্পর্কে তাদের বাবা, জ্যাঠা, কাকা বা অন্য কেউ, মা, মামা, এরা রাজনৈতিক দলের নেতা, তাদের সূত্রে টিকিটটা পেয়েছে, অর্থাৎ নেপোটিজম। এটা গড়, কিন্তু গড়ের যদি একটু বিশ্লেষণটা করো, গড়টাকে সরিয়ে, এর মধ্যে 42% অর্থাৎ মেজর এই নেপোটিজমটা, অর্থাৎ আমি নেতা, আমার ছেলেও নেতা হবে, টিকিট পেয়েছে। এটা কিন্তু হয়েছে আরজেডি বা কংগ্রেসের ঘর থেকে, অর্থাৎ সেই পরিবারতন্ত্র, লালুর পরিবারই সবকিছু। এটা কিন্তু বিহারে মানুষ ভালোভাবে নেয়নি। 100টার মধ্যে 42 জনই একই পরিবারের বা একই পরিবারতন্ত্রের। এটা বিহারে কিন্তু নেয়নি মানুষ। এটা কারণ মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার, অর্থাৎ বিহারে এই সুপার সাইক্লোন বা সুনামি ঘটে, মানে এক্সিস্টিং 20 বছরের শাসক, 2 দশকের টানা শাসকের প্রো কনভেন্সিতে পরিণত করা, এটা একটা ফ্যাক্টর দিয়ে মাপা যাবে না। আমি আবারও বলছি, এসআইআর একটা ফ্যাক্টর বটে, কিন্তু সার্বিক কন্ট্রোলার নয়, হতে পারে না। মানুষের একটা বড় অংশ। এবং আরেকটা তোমাকে বলি যে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করবে, এবারের ভোটটাই কিন্তু কেন্দ্রীয় বিজেপির বড় মুখ অমিত শাহ, মোদি বা অন্য নেতা, তাদের কিন্তু খুব বেশি বড় জনসমাবেশ র্যালি ছিল না তুলনামূলক 24-এর নির্বাচন বা 20-র নির্বাচনে। আরএসএস লেট এই ভোটটায় ছোট ছোট টুকরো টুকরো জনসভাগুলো হয়েছে। আজকের নির্বাচনে বিহারে ব্যাপক সাফল্য, মোদির সাফল্য বলে দেখানো হচ্ছে না কোনো চ্যানেল, ক্লেমের জায়গা নেই, তিনি তো বেশি জানেন। আজকে আরএসএস মাদার, তাদের ডটার অর্গানাইজেশন বিজেপি, তাদের ভোট কৌশলীর পার্টটা দেখো। এখানে ভারতরত্ন করা হচ্ছে কি কর্পূরী ঠাকুরকে। কে বা কর্পূরী ঠাকুর? হঠাৎ করে তাকে তুলে আনা হলো ইতিহাসের পাতার থেকে। তিনি হচ্ছেন সমাজ সংস্কারক, পিছড়েবর্গের মসিহা। তাকে এর আগের কোনো সরকারই পিছড়েবর্গের সরকার বলে বললেও এদেরকে কিছু দেয়নি, ভারতরত্ন দেওয়া হলো, বার্তা দেওয়া হলো। মুসলিম, যাদব, কুর্মি, কৌরিশ, এই ভোটের যে ফ্যাক্টর 65 to 70%, এদের সাথে উচ্চবর্ণীয়দের একটা সুন্দর তালমিল করা, কোঅর্ডিনেশন করা, যে কোঅর্ডিনেশনটা কিন্তু একটা ভোট সাফল্যের বড় চাবিকাঠি। আর তুমি আদিবাসীদের সেক্টরটা দেখো, যে 93% ভোটার আদিবাসীদের ছোটনাগপুর রিজেন থেকে শুরু করে ভাগলপুর, পূর্ণিয়া, মঙ্গর, ওয়েস্ট চাপড়ান, যেখানে টোটাল 3.5 লাখ ভোটার আছে। এসটি/এসসি ভোট, আদিবাসী ভোট বিশেষত, এখানে বিপুল সাফল্য বিজেপি। 12% মুসলিম ভোটের একটা বড় অংশ কাটিয়ে কিষানগঞ্জ, পশ্চিমবঙ্গের থেকে উত্তরবঙ্গে যেতে গেলে ওটা পরে। সেখানে উল্লেখযোগ্যভাবে আমরা দেখছি যে মুসলিম ভোট সম্পর্কে বলাই হয়, মুসলিমরা নাকি বরাবরই ইয়েকে ভোট দেয় না, বিজেপিকে ভোট দেয় না। এটা চরম সাফল্য দেখা যাচ্ছে। এই সাফল্যের আঙ্গিকটা কিন্তু মানে তোমাকে বিজেপির পালে হাওয়া দেওয়া, মানে বিজেপির বিরুদ্ধে যে মুসলিম ভোটারটা নয়, তারা বুঝেছে, বা তারা একটা যে স্থায়িত্ব চাইছে, এবং তারা বুঝেছে যে বিজেপি মানে মুসলিম বিরোধী। এই গাল গল্পটা যেমন বিরোধীদের একটা অংশের অপপ্রচারও বটে, একটা বড় অংশের রাজ্যগুলোতে বিজেপি থাকার পরেও তুমি আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না কোনো বিজেপি কোনো মুসলিম পাকিস্তান বা বাংলাদেশে নাগরিকত্বের অ্যাপ্লাই করেছে। বরং মুসলিম দরদি এই কংগ্রেস, এসপি, কিংবা ধরো আপ, কিংবা পশ্চিমবঙ্গের তৃণমূল, বাম, এই তৃণমূলের রাজত্বেই তুমি দেখো কত 33%-এর উপরে, মোর দ্যান 33% ভোটার এখানে মুসলিম। 120টা 22টার উপরে বিধানসভা মানে সরাসরি প্রভাবিত করে ভোটে মুসলিম। তারা এখানটা কিন্তু মমতা ব্যানার্জির কথায় কোট আনকোট দুধের গাই। লাস্ট 1.5 দশকে মমতা ব্যানার্জি এদের জন্য কি করেছে তার পরিসংখ্যান দেখাতে পারবে না। যেটা করেছে, সম্প্রদায়টাকে কলুষিত করে রেখেছে। এদের কোনো ভালো শিক্ষিত মুখকে নেতা করেনি। শাহজাহান, তারপরে কি জানো তোমাদের এই আরাবুল, ঠিক আছে, শওকত, এই গুন্ডা সমাজ বিরোধীদেরকে তুলেছে মুখ করে, যার পরোক্ষ প্রভাব মানে সাফার করেছে মুসলিম কমিউনিটি। কারণ এরা ভোট
দখল করে, বুথ দখল করে, ভোট কন্ট্রোল করে মমতাকে বসনদে কলকাতায় বসিয়েছে, ফিরহাদ হাকিমকে বসিয়েছে ঠিকই, কিন্তু এটা করতে গিয়ে তার নিজের সম্প্রদায় মুসলিমকেই তাদেরকে মারতে হয়েছে, বুথ ক্যাপচার করতে হয়েছে, গোষ্ঠী কন্দলে বিদীর্ণ হয়েছে। অথচ এই দলেরই তো বহু শিক্ষিত মানুষ মুসলিম সম্প্রদায়ের আছে, তারা তাল তুলতে পারত। তার আরেকটা প্রভাব যেটা হয়েছে, অমুসলিম সম্প্রদায় রাজ্যের তাদের কাছেও একটা ঘৃণার জায়গা বা কর্নার করতে পেরেছে, বা কর্নার হয়ে গেছে মুসলিম সম্প্রদায়, যে মুসলিম মানে যেখানে আছে সেখানে একটা সন্ত্রাস হবে, একটা গুন্ডামি জায়গা হবে, তা তো নয়। এই পার্টটাই কিন্তু মুসলিম সমাজকে যদি এ বঙ্গে অন্তত প্রধান বিরোধী বিজেপি বোঝাতে পারে, বার্তা দিতে পারে যে আমরা এটার এই অপইয়েটার কাটাবো, তোমাদের যোগ্য শিক্ষিত নেতৃত্বকে তুলে আনবো, তাহলে আমি মনে করি 26-এর নির্বাচনের প্রেক্ষাপটটা অটোজিনি রিপিটস ফাইলোজিনি, বিহারের রিপিটেশনই এখানে হয়ে যাবে। হ্যাঁ, বিহারের সাথে এখানকার ডেমোগ্রাফিক আছে, এখানকার পলিটিক্যাল কালচারের একটা বড় ফারাক আছে। এখানে 1.5 দশকে মমতা ব্যানার্জি ভোট এখানে হয়নি, ভোট করিয়েছেন। এখানে 8 দফায় প্রায় একই সংখ্যক বিধানসভায় 8 দফায় ভোট করার পরও বিরোধী প্রার্থীরা ভোট কেন্দ্র অব্দি যেতে পারে না, মুড়ি মুড়কির মতন বোম পড়ে, মানুষ খুন হয়, ঘর ছাড়া হয়। তারপরেও বলছি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি এটাকে ওয়েল অ্যাসিওর করতে পারে যে নাও ইট ইজ দ্য পিক টাইম, আমরা বুথ অব্দি মানুষকে পৌঁছতে দেব, মানুষকে অ্যাসিওর করব, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি এসআইআরটা এখানে সুস্থভাবে করাতে পারে, যেটা মমতা কন্ট্রোল করে নিয়েছে ইতিমধ্যেই, তাই আমি বলছি এভরিথিং ইজ পসিবল। কারণ মমতার গণতন্ত্রের নামে যে মমতাতন্ত্র এখানে কায়েম করে দিয়েছে, যেখানে আমলা পুলিশ তার দলের একটা পার্ট, প্রশাসন তার দলের একটা পার্ট, চাকরি চুরি, গরু চুরির থেকে শুরু করে 43টা ক্যাবিনেটের দপ্তরে দুর্নীতি পরতে পরতে সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রতিদিনই আমরা কোথাও না কোথাও দেখতে পাই। এটার থেকে কিন্তু মানুষও চিড়ে চ্যাপটা, মানুষ একটা বিকল্প চাইছে, মানুষ একটা সুস্থ জায়গা চাইছে। এখানে সংখ্যালঘু একটা বড় অংশ পার্ট, তারা মানে ধৈর্য হারিয়ে ফেলেছে মমতার শাসনে, এরা চাইছে একটা মুক্তির পথ। সেই মুক্তির পথটা প্রধান বিরোধী বিজেপি দেখাতে পারবে, নাকি ওরাও ওই সেই ছিঁড়া ছাতাতেই গা ঢাকবে, নাকি সেই পুরনো ফর্মুলায় কেন্দ্রীয় নেতা যাদেরকে আড়ালে আড্ডালে শুনতে হয়, ডেলি প্যাসেঞ্জার, তাদের উপরেই আবার ভরসায় করে 26-এর নোঙ্গর পার করতে চাইবে। আমি জানি না, এটা তাদের একান্তই দলীয় ব্যাপার। কিন্তু এবার বিহারের নির্বাচনে তুমি দেখবে, বিহারের ফলটাই কিন্তু একটা বারের জন্য অন্তত বিজেপির তরফ থেকে বলবে না ওটা মোদির সাফল্য, মোদির মুখ জিতেছে। এটা সার্বিকভাবে বিজেপি এবং তার জোট জেডিইউর ওয়েল কোঅর্ডিনেশন, এনডিএর কোঅর্ডিনেশন এবং তাদের মাদার অর্গানাইজেশনের অলক্ষ্য মানে কৌশল, এটা সার্বিক মিশেল হিসাবে কাজ হয়েছে। এটা স্যার, তারপর যদি বাংলার দিকে আমরা একটু তাকাই, বাংলার 26-এ যে নির্বাচন, সেখানে কুণাল ঘোষ একদিকে বলছেন যে বাংলার বিহারের মাটি এক নয়, আবার অন্যদিকে বিজেপির যে শীর্ষ নেতৃত্ব তারা যতবারই সকাল থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন তারা বলছেন এবার পাখির চোখ বাংলায়, বিহারের পর বাংলার পালা। বাংলায় কি সত্যি রদবদল হবে? আর হলেও বিজেপির মুখ কে হতে চলেছে? আমি আবারও বলছি, তুমি ভারী ভারী কয়েকটা প্রশ্ন করলে, বাংলায় কি পালাবদল হতে চলেছে? বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এটা তো কথাই আছে। বাংলা ভারতবর্ষের যে কোনো রাজ্য অন্য রাজ্যের থেকে পৃথক, এটাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য। বাংলার পলিটিক্যাল অসহিষ্ণুতা ভোটেরকে একটা বড় অংশ প্রভাবিত করে, এবং শাসক যারা থাকে তারা বন্দুকের জোরে, লাঠির জোরে, যার লাঠি তার তন্ত্র, তার নাম গণতন্ত্র, এটা কায়েম করে। এটা তো কেউ অস্বীকার করবে না। এটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে এই ভোটের কিন্তু ফলাফল নবান্নের 14 তলা, ক্যামার স্ট্রিট, কালীঘাট, হরিশ চ্যাটার্জি রোড, হরিশ মুখার্জি রোড যে পায়ের তলার মাটি নড়িয়ে দিয়েছে, তারা যে ঈশান কোণে সিঁদুরে মেঘ দেখছে, তাদের এই তড়িঘড়ি অতি সক্রিয়ভাবে ফেসবুকে পোস্ট বা সোশ্যাল নেটওয়ার্কে বা চ্যানেলে কুণালবাবু, ছড়াকার মুখপাত্র দেবাংশুর অতি সক্রিয়ভাবে বলা, এটা প্রমাণ করে। বিজেপি বলতেই পারে এ ডর মুঝে আচ্ছা লাগা, কিন্তু বিজেপির ক্ষেত্রে যেটা আত্মসংযমের এবং কৌশলের জায়গা, আমি বলছি 19-এও তো বিজেপি প্রচুর সাফল্য পেয়েছিল, সেটা আর 21-এ ধরে রাখতে পারেনি। ফলে বাংলায় কিন্তু তারপরেও আমি বলছি যে
বাংলার ডেমোগ্রাফিটা একটা ফ্যাক্টর, যেখানে মমতা এখন অনেকটাই অ্যাডভান্টেজ সিচুয়েশনে আছে। দ্বিতীয়, বাংলায় প্রশাসনিক যন্ত্রটা তৃণমূলের, যেটা বিহারে অন্তত নীতিশ করতে পারেনি। নীতিশ ওখানে পলিটিক্যাল অসহিষ্ণুতাকে বন্ধ করেছে, ঐতিহ্যটার বিরুদ্ধে গিয়ে বিহারকে শান্তিপ্রিয় বুদ্ধের বিহার করেছে। মগধ, বুদ্ধের মগধে বুদ্ধং শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি, অহিংসাই সত্য, শান্তি সত্য, এটাকে ফিরিয়ে আনতে পেরেছে। বাংলা কি তা পারবে বিজেপি করতে? চতুর্থ, একটা বাজারে প্রচলিত পাতি কথা আছে, যেটা হয়তো কিয়দংশে সত্যি বা পুরোটাই সত্যি। আমি কারণ বলছি, অভিজিৎ বাবুই স্টেটমেন্টটা দিয়েছেন, আমি তার কথা ধরে নিয়েই বলছি, এটা আমার কথা নয়, যে সেন্ট্রাল নেতৃত্বের সাথে রাজ্যের তৃণমূলের একটা যে গোপন ইনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন, বাংলায় যাকে বলে অনিবার্য রাজনৈতিক অভিসন্ধি, সেই যে বাজার খাওয়া কথাটা, বা তৃণমূল বিজেপি তো এখন বিজেপির কিছু নেতা তো এটা মুখ খুশি বলেই দিচ্ছে, এই যে বাইনারিটা তৈরি হয়ে গেছে, যেটা কিয়দংশ সত্যি হলেও তার দায়টা কাটানোর দায়টাও কিন্তু বিজেপি, সে কেন্দ্রীয় বা রাজ্য নেতৃত্বের। মানুষকে এটা বোঝানো যে না না, তৃণমূলের কোনো সেটিং আমাদের সাথে নেই, আমরা তৃণমূলকে অল আউট নেব, নিঃস্বার্থ কোনো রকম বোঝাপড়া, গোপন বোঝাপড়া, অভিসন্ধি ছাড়া আমরা চোখে চোখ রেখে মমতার সাথে লড়াই করব, এবং দুর্নীতির বিরুদ্ধে ইডি সিবিআই এর জিরো টলারেন্সিতে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো নাক গলাবে না কেন্দ্রীয় এজেন্সির ব্যাপারে, ওপেন ছাড় দিয়ে দেওয়া। এটা মানুষকে বোঝানোর দায়টাও কিন্তু তাই। এটা না হলে কিন্তু মানুষ বিমুখ হয়ে গিয়ে, সে 34 বছরে কংগ্রেস সিপিএম তরমুজ নামক একটি ফল তৈরি করেছিল, যাকে কংগ্রেস বলা হতো, বাইরে সবুজ ভিতরটা লাল, তার ফলে আজকে কংগ্রেস সাইনবোর্ড। মমতা কংগ্রেস থেকে বেরিয়ে যেই সিপিএম এর বিরুদ্ধে অল আউট নিলেন, ক্ষমতায় আসলো। এটা কিন্তু শাসক দলের ক্ষেত্রে বোঝার। ফলে তুমি যেটা বললে, আমি কিন্তু তারই এটা বললাম, যেটা ঠিক যে বিহারের নির্বাচনে প্রো ইনকামবেন্সি করেছে নীতিশ 20 বছরের সরকারে। মমতা যদি প্রো ইনকামবেন্সিটা করে ফেলে, তাহলে মমতার জিত নিশ্চিত। আর অ্যান্টি ইনকামবেন্সি হাওয়াটায় যদি নিজের পালে ঘোরাতে পারে সুস্থভাবে, ওল্ড নিউ, বিজেপিতে কিন্তু বড় বাধা আদি এবং নব্যের লড়াইটা। কিন্তু স্যার, এরপরেও কোথাও গিয়ে কি এই বিহারের যে নির্বাচনের ফল, এর ফলে সিঁদুরে মেঘ দেখছে নবান্ন কাঁপছে বলছেন? নবান্ন না কাঁপলে এই স্টেটমেন্টগুলো তো নবান্নের থেকে আসে না। বিহারের ভোট, আচ্ছা তুমি বিহারের সাথে বাংলার সম্পর্ক নেই, সো তাহলে তোমার স্টেটমেন্টের কি আছে? ডু ইউ ইয়োর সেলফ। এবার ওয়েস্ট বেঙ্গলে তো কালকে ভোট নয়, অনেকদিন বাকি, 6-7 মাস বাকি, এখনো ঘোষণা হয়নি। এসআইআর হ্যাঁ, এসআইআর না করতে পারলে ভোটটাই হবে না, রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যাবে, প্রশাসনিক সংকট, সাংবিধানিক সংকট দাঁড়াবে। কেন তড়িঘড়ি দিতে হচ্ছে এই কারণে যে এক নয়, বিহারের সাথে পশ্চিমবঙ্গে যারা এই কথাটা বলছে, তারা আবার বকলমে তড়িঘড়ি স্টেটমেন্ট দিয়ে স্বীকারও মেনেও নিচ্ছে, নাও বিহার, নেক্সট ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ কলিঙ্গ নেক্সট বঙ্গ, যে স্লোগানটা নাগপুর থেকে বা কেশব ভবন থেকে তোলা হচ্ছে, সেটার এই ভয়ে থেকে তড়িঘড়ি অতি সক্রিয় স্টেটমেন্টটাই তো অন্তত প্রমাণ করছে যে এটার তো কিছুটা সারবত্তা আছে। ঠাকুর ঘরে কেড়ে আমি কিন্তু কলা খাইনি, এই গোছের নাকি?